আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার রহমতে আমি ভালো আছি। আমি মোহাম্মদ শরাফুদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজ আমি হিসাব বিজ্ঞান বিভাগের MBA ফাইনাল ইয়ারের একটি ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমার অ্যাসাইন কোর্সের নাম হলো কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এবং আজকের আলোচ্য বিষয় হলো স্পেশাল রিপোর্টিং। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি বিগত ক্লাসে তোমাদেরকে স্পেশাল রিপোর্টিংয়ের যে একটি নতুন সেগমেন্ট ট্রান্সফার প্রাইসিং এই নিয়ে আমি কথা বলেছি এবং ট্রান্সফার প্রাইসিংয়ের অঙ্ক অলরেডি একটা আমি সমাধান করিয়েছি। আজ তারই ধারাবাহিকতায় নতুন একটি অঙ্ক করানোর জন্য আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এখন অঙ্কটি পড়ছি। A company has two production departments, X and Y. Production department X is expected to be 10,000 units next year, 8,000 units of which are to be sold at taka 225 per unit, and the rest will be transferred to department Y at variable cost. Product of Y will be sold at taka 370 per unit. The cost estimating relating to above are as follows. আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, এখানটাতে যে কথা বলা হয়েছে তা হলো যে একটি প্রতিষ্ঠানের, একটি কোম্পানির দুটি প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে, একটি হলো এক্স এবং আরেকটি হলো ওয়াই। এক্স ডিপার্টমেন্ট আগামী বছরে 10,000 ইউনিট পণ্য উৎপাদন করবে। তার মধ্যে 8,000 ইউনিট পণ্য সে আউটসাইড মার্কেটে বা 8,000 ইউনিট পণ্য সে নর্মালি 225 টাকা করে সে বিক্রি করে দিবে। আর বাদবাকি যে ইউনিটগুলো থাকবে, দেখো 10,000 ইউনিট উৎপাদন করবে, তার মধ্যে 8,000 ইউনিট সে বিক্রি করবে আউটসাইড মার্কেটে, আর বাদবাকি যে 2,000 ইউনিট থাকবে সেটি সে ডিপার্টমেন্ট ওয়াইতে ট্রান্সফার করে দিবে এবং সেটি ভেরিয়েবল কস্টে ট্রান্সফার করবে। আর ওয়াই ডিপার্টমেন্ট এই প্রোডাক্টগুলো আবার নতুন করে প্রসেস করে তারা 370 টাকা পার ইউনিটে বিক্রি করে দিবে। দি কস্ট এস্টিমেটিং রিলেটিং টু অ্যাবাভ আর অ্যাজ ফলোস, এবং এই প্রোডাক্টের খরচগুলো তারা এস্টিমেট করেছে দেখো নিম্নরূপভাবে। ভেরিয়েবল কস্ট ডিপার্টমেন্ট এক্সে রয়েছে 140, ডিপার্টমেন্ট ওয়াইতে আছে 94। ফিক্সড কস্ট ডিপার্টমেন্ট এক্সে রয়েছে 3,500, ডিপার্টমেন্ট ওয়াইতে রয়েছে 4,200। রিকোয়ারমেন্টস 1-এ বলা হয়েছে ইজ ট্রান্সফার প্রাইস জাস্টিফাইড, এক্সপ্লেইন ইউর আনসার। রিকোয়ারমেন্টস 2, ডু ইউ সাপোর্ট দ্য ডিপার্টমেন্ট ওয়াই, হোয়াই অর হোয়াই নট। প্রথম রিকোয়ারমেন্টসটা হলো যে এখানে যে ট্রান্সফার প্রাইসটা যে নির্ধারিত হয়েছে, ডিপার্টমেন্ট এক্স যখন ওয়াইতে প্রোডাক্টগুলো ট্রান্সফার করে দেয় তখন তারা ভেরিয়েবল কস্টে প্রোডাক্টটা ট্রান্সফার করে, এটি জাস্টিফাইড বা এটা যুক্তিসঙ্গত হয়েছে কিনা এই প্রশ্নটা আমাদেরকে করেছে। দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, যে ডিপার্টমেন্ট এক্স এবং ওয়াই দুটি ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট একটি কোম্পানির, তাদের মধ্যে ডিপার্টমেন্ট এক্স যে পণ্য উৎপাদন করে তার মধ্যে সে তার উৎপাদিত পণ্যের পরিমাণ 10,000 ইউনিট, এর মধ্যে 8,000 ইউনিট সে আউটসাইড মার্কেটে বিক্রি করে দেয়, উৎপাদন করে সঙ্গে সঙ্গে মার্কেটে 8,000 ইউনিট বিক্রি করে, আর 2,000 ইউনিট সে ডিপার্টমেন্ট ওয়াইতে ট্রান্সফার করে। ডিপার্টমেন্ট ওয়াই আবার প্রসেস করে ওই প্রোডাক্টটা বিক্রি করে 370 টাকায়। তাহলে ডিপার্টমেন্ট এক্স যে পণ্য উৎপাদন করতেছে তার একটি অংশ সে আউটসাইড মার্কেটে বিক্রি করে দিচ্ছে, আরেকটি অংশ তারই আরেকটি সিস্টার কনসার্ন বা তারই অভ্যন্তরে আরেকটা ডিপার্টমেন্টে সে পাঠাচ্ছে এবং ওই ডিপার্টমেন্ট এটাকে প্রসেস করে 370 টাকায় বিক্রি করে। তাহলে এখানে আমরা একটা কথা বলবো যে আউটসাইড মার্কেটে যে প্রোডাক্টটা তারা বিক্রি করে এটাকে আমরা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট বা ইন্টারমিডিয়ারি প্রোডাক্ট বলবো, আর ওয়াইতে যেটা ট্রান্সফার করে ওয়াই প্রসেস করে তারপর ফাইনালি তারা মার্কেটে বিক্রি করে, তাই ওয়াই ডিপার্টমেন্টের প্রোডাক্টটাকে বলবো আমরা ফাইনাল প্রোডাক্ট। যেটা আউটসাইড মার্কেটে বিক্রি হচ্ছে সেটাকে আমরা ইন্টারমিডিয়ারি প্রোডাক্ট বা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট বলবো, আর ওয়াইতে যেটা ট্রান্সফার হয় আবার ফার্দার প্রসেস হয়ে এটা আউটসাইড মার্কেটে যায়, তাই ওয়াই ডিপার্টমেন্টে যেটা পাঠাবো ওটাকে বলবো ফাইনাল প্রোডাক্ট। এখানে
এই ট্রান্সফার প্রাইসটা জাস্টিফাইড হয়েছে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে আমরা একটা কাজ করব। ডিপার্টমেন্ট এক্স তার মানে ওয়াই ডিপার্টমেন্টে ট্রান্সফার করে যে প্রোডাক্টগুলো বিক্রি করলো এই প্রোডাক্ট থেকে কন্ট্রিবিউশন কত, আর সে ইন্টারমিডিয়েট মার্কেটে বা আউটসাইড মার্কেটে সরাসরি যে প্রোডাক্টটা বিক্রি করে দিল সেখান থেকে কন্ট্রিবিউশন কত। দুটি কন্ট্রিবিউশনকে তুলনা করে দেখব যে কোন জায়গাতে কন্ট্রিবিউশন বেশি আসে, তারপরে আমরা সিদ্ধান্তটা নিতে পারবো। আমরা রিকোয়ারমেন্টস একে চলে যাচ্ছি। রিকোয়ারমেন্টস 1, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা একটি টেবিল ক্যালকুলেশন করব। দেখো টাকা টাকা আমরা দেখব প্রথমেই যে ওয়াই ডিপার্টমেন্টে ট্রান্সফার করার পর যে ফাইনাল প্রোডাক্ট আমরা পাচ্ছি সে ফাইনাল প্রোডাক্টটা বিক্রি করে আমার কন্ট্রিবিউশন কত। আমরা লিখব সেলস অফ বা সেলস প্রাইস অফ ফাইনাল প্রোডাক্ট বা সেলিং প্রাইস অফ ফাইনাল প্রোডাক্ট আমরা লিখব সেলিং প্রাইস অফ ফাইনাল প্রোডাক্ট, যেটা ওয়াই ডিপার্টমেন্টে পাঠিয়েছিলাম ওই প্রোডাক্টকে আমরা ফাইনাল প্রোডাক্ট বলবো, আর ওয়াই ডিপার্টমেন্টে এটা প্রসেস হওয়ার পর এটা মার্কেটে বিক্রি হয় 370 টাকায়। এখান থেকে আমরা মাইনাস করে দেব ভেরিয়েবল কস্টগুলো, বিসি অফ ডিপার্টমেন্ট এক্স। এই প্রোডাক্টটা যে ওয়াই ডিপার্টমেন্ট যে প্রোডাক্টটা ফাইনাল প্রোডাক্ট যখন মার্কেটে বিক্রি করবে এটা কিন্তু দুটি ধাপে উৎপাদিত হয়েছে। প্রথম ধাপে উৎপাদন করছে ডিপার্টমেন্ট এক্স, দ্বিতীয় ধাপে উৎপাদন করছে ডিপার্টমেন্ট ওয়াই। তা ডিপার্টমেন্ট এক্স এর ভেরিয়েবল কস্ট হলো 140, বিসি অফ ডিপার্টমেন্ট ওয়াই, দেখো ওয়াই ডিপার্টমেন্ট আবার এর জন্য উৎপাদন করতে ও ভেরিয়েবল কস্ট ব্যয় করেছে 94, তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট দাঁড়ালো 234। আমরা মাইনাস করে দিলে পাবো 136, যেটি পেলাম এটি হবে কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম। লিখব সিএম অফ ফাইনাল প্রোডাক্ট, সিএম অফ ফাইনাল প্রোডাক্ট। তার মানে যদি প্রোডাক্টটা ট্রান্সফার করি ওয়াই ডিপার্টমেন্টে তখন আমার একটা প্রোডাক্ট থেকে আমার 136 টাকা আমি কন্ট্রিবিউশন পাবো। এখন এই প্রোডাক্টটা যদি এখন যেটা আউটসাইড মার্কেটে বিক্রি হচ্ছে ইন্টারমিডিয়েট মার্কেটে বিক্রি হচ্ছে সেখান থেকে আমার কন্ট্রিবিউশন মার্জিনটা কত। এবার আমরা লিখব সেলিং প্রাইস অফ ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, দেখো ইন্টারমিডিয়েট প্রোডাক্টটা সেলিং প্রাইস যেটা এক্স ডিপার্টমেন্ট আমার কি বলবে যে আউটসাইড মার্কেটে বিক্রি করবে তখন তারা 225 টাকা বিক্রি করবে। তো এখানে শুধুমাত্র এক্স ডিপার্টমেন্টের বিষয়গুলো আসবে, তাই আমরা এখান থেকে বিয়োগ করব বিসি অফ ডিপার্টমেন্ট এক্স। এক্স ডিপার্টমেন্টের ভেরিয়েবল কস্ট হলো 140, আমরা যদি বিয়োগ করে দেই তাহলে যেটা পাবো তার নামই হবে অতএব সিএম অফ ইন্টারমিডিয়েট প্রোডাক্ট। দেখো এখান থেকে যদি বিয়োগ করে দেই তাহলে আমার আসবে 85। তার মানে আমরা যদি ওয়াই ডিপার্টমেন্টে ট্রান্সফার করি তাহলে দেখো আমার কন্ট্রিবিউশন মার্জিন আসবে এক এক ইউনিট প্রোডাক্ট থেকে 136 টাকা, আর এটা যদি আমি ডাইরেক্ট আউটসাইড মার্কেটে বিক্রি করে দেই তাহলে পার ইউনিটে আমার কন্ট্রিবিউশন আসবে 85 টাকা। তাহলে দেখো আমরা যদি এখানে
ফাইনাল প্রোডাক্টটা যদি বিক্রি করি তাহলে আমার 136 টাকা সিএম কন্ট্রিবিউশন মার্জিন, আর ইন্টারমিডিয়েট প্রোডাক্ট থেকে আমার কন্ট্রিবিউশন হবে 85 টাকা। তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন কিন্তু 136 টাকা, এখানেই বেশি আছে। তার মানে আমরা যদি প্রোডাক্টটা ওয়াই ডিপার্টমেন্টে ট্রান্সফার করি তাহলে আমরা প্রফিট সবচেয়ে বেশি পাবো। তার মানে আমরা বলতে পারি যে এখানে ট্রান্সফার প্রাইসটা আমার কি বলে যে জাস্টিফাইড হয়েছে। এখন এক্ষেত্রে আমরা এখন একটু সিদ্ধান্তটা লিখব। তা আমরা লিখব ইফ দ্য কোম্পানি transfer product to department Y will earn more CM, contribution margin বেশি আর্ন করা যাবে বাই টাকা, দেখো 51 টাকা আমার বেশি আসছে। তাহলে কিভাবে আসলো দেখো, দ্যাট ইজ আমার এই যে 136 টাকা থেকে যদি আমরা এই 85 টাকা বিয়োগ করে দিই পার ইউনিট, instead of selling in the intermediate market, দেখো যে আমরা এখানে বলছি ইফ দ্য কোম্পানি ট্রান্সফার প্রোডাক্ট টু ডিপার্টমেন্ট ওয়াই, যদি কোম্পানি ডিপার্টমেন্ট ওয়াইতে প্রোডাক্ট ট্রান্সফার করে, উইল আর্ন মোর সিএম, কন্ট্রিবিউশন মার্জিন বেশি আয় করতে পারবে 51 টাকা। কিভাবে আসলো, দ্যাট ইজ এই যে 136 থেকে 85 টাকা বিয়োগ করে আমরা পেলাম পার ইউনিট, প্রতি ইউনিটে আমার 51 টাকা সিএম বেশি আসবে। ইনস্টেড অফ সেলিং ইন দ্য ইন্টারমিডিয়েট মার্কেট, আমরা ইন্টারমিডিয়েট মার্কেটে বিক্রি না করে যদি আমরা ডিপার্টমেন্ট ওয়াইতে প্রোডাক্টটা ট্রান্সফার করি, সেক্ষেত্রে কন্ট্রিবিউশন মার্জিন বা সিএমটা বেশি পাওয়া যাবে। তার মানে আমরা ডিপার্টমেন্ট ওয়াইতে প্রোডাক্টটা ট্রান্সফার করাতে আমার সিএম বেশি হয়েছে। তার মানে এখানে যে প্রাইসটা ট্রান্সফার প্রাইসটা এখানে ধরা হয়েছে এটি যুক্তিসঙ্গত একটি ট্রান্সফার প্রাইস। তাই বলবো সো দ্য ট্রান্সফার প্রাইস is justified, এই প্রাইসটি জাস্টিফাইড হয়েছে। এবার আসো রিকোয়ারমেন্টস 2 তে বলেছে হলো দেখো, ডু ইউ সাপোর্ট দ্য ডিপার্টমেন্ট ওয়াই, হোয়াই অর হোয়াই নট, তুমি কি ডিপার্টমেন্ট ওয়াই কে সাপোর্ট করবে, কেন করবে না। তাহলে এই সিদ্ধান্তটা দেওয়ার আগে আমরা একটা কাজ করব, আমরা একবার ট্রান্সফার করে টোটাল এই কোম্পানির প্রফিটটা কত আসে সেটি দেখব, আবার ট্রান্সফার না করে প্রফিট কত আসে সেটি দেখব। ট্রান্সফার না করলে কিন্তু ইন্টারমিডিয়েট মার্কেট হবে, আর ট্রান্সফার করে যখন আমরা বিক্রি করব তখন এটা ফাইনাল প্রোডাক্ট হয়ে যাবে। তার মানে ইন্টারমিডিয়েট মার্কেট থেকে কোম্পানির টোটাল প্রফিটটা কত আসবে, আর যদি ট্রান্সফার করেই তাহলে সেক্ষেত্রে আমার প্রফিটটা কত আসবে এটি আমরা একটু দেখব। আমরা রিকোয়ারমেন্টস 2 তে গিয়ে লিখব, দেখো রিকোয়ারমেন্টস 2 আমরা দুটি ধাপে গিয়ে সিদ্ধান্তটা নিব। একবার বলবো ইফ দ্য প্রোডাক্ট অফ ডিপার্টমেন্ট এক্স আর নট ট্রান্সফার্ড, if the product of department X are not transfer to department Y, যদি
ডিপার্টমেন্ট এক্স এর প্রোডাক্টগুলো ডিপার্টমেন্ট ওয়াইতে ট্রান্সফার করা না হয়, আর নট ট্রান্সফার, তার মানে সমস্ত উৎপাদিত পণ্যগুলোই ইন্টারমিডিয়েট মার্কেটে বিক্রি করে দেব। এই অবস্থায় আমার প্রফিটটা কত হবে? আমরা একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করব। দেখো, ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে গিয়ে আমরা শখটা করে নিচ্ছি টাকা টাকা। আমরা প্রথমে লিখব সেলস। দেখো, ডিপার্টমেন্ট এক্স টোটাল উৎপাদন করেছে 10,000 ইউনিট, আর ইন্টারমিডিয়েট মার্কেটে মানে ডিপার্টমেন্ট এক্স বিক্রি করবে হলো 225 টাকা করে পার ইউনিট। তার মানে এখানে টাকা আসবে হলো 22,50,000 টাকা। এখান থেকে আমরা মাইনাস করে দেব ভেরিয়েবল কস্ট ভিসি। দেখো, ডিপার্টমেন্ট এক্স এর ভেরিয়েবল কস্ট ছিল 140 টাকা করে, তাহলে ডিপার্টমেন্ট এক্স 140 টাকা করে হলো 10,000 ইউনিটে আসবে 14 লক্ষ টাকা। আর ডিপার্টমেন্ট এক্স এর ফিক্সড কস্ট রয়েছে হলো 3,500 টাকা। 3,500 টাকা, তাহলে এখানে আসবে হলো 14,03,500। আমরা বিয়োগ করে দিলে আমরা যেটা পাবো সেটাই হবে হলো নেট ইনকাম। নেট ইনকাম 8,46,500। দেখো, বিষয়টা হলো যে আমরা ডিপার্টমেন্ট এক্স এর প্রোডাক্ট যদি ওয়াই ডিপার্টমেন্টে ট্রান্সফার না করে সবগুলো প্রোডাক্টে যদি আমরা আউটসাইড মার্কেটে বিক্রি করে দেই, ইন্টারমিডিয়েট মার্কেটে বিক্রি করে দেই, তাহলে আমার এই প্রোডাক্ট থেকে 8,46,500 টাকা প্রফিট হবে। এবার যদি আমরা এই ডিপার্টমেন্ট এক্স এর প্রোডাক্টগুলো যদি ওয়াই ডিপার্টমেন্টে ট্রান্সফার করি, এবার লিখব if the product of department X are transferred to department Y। এবার যদি ডিপার্টমেন্ট এক্স এর প্রোডাক্টগুলো ডিপার্টমেন্ট ওয়াই তে ট্রান্সফার করি, তাহলে আমার নেট ইনকামটা কত দাঁড়াবে? আমরা এখন এই নেট ইনকামটা বের করব। আমরা প্রথমে লিখব হলো ডিপার্টমেন্ট এক্স এর ইনফরমেশন গুলো লিখব। ডিপার্টমেন্ট এক্স সেলস। দেখো, ডিপার্টমেন্ট এক্স আউটসাইড মার্কেটে 8,000 ইউনিট পণ্য বিক্রি করবে 225 টাকা করে, তাহলে এখানে তার বিক্রয় মূল্য আসবে 18 লক্ষ টাকা। আর সে ডিপার্টমেন্ট ওয়াই তে ট্রান্সফার করবে, ট্রান্সফার টু ডিপার্টমেন্ট ওয়াই, এখানে ট্রান্সফার করবে 2,000 ইউনিট এবং ট্রান্সফার করবে হলো ভেরিয়েবল কস্টে। তাহলে ডিপার্টমেন্ট এক্স এর ভেরিয়েবল কস্ট ছিল 140 টাকা, তাহলে আসবে 2,80,000 টাকা। তাহলে টোটাল দাঁড়াবে হলো 20,80,000। এখান থেকে আমরা ডিপার্টমেন্ট এক্স এর খরচগুলো বাদ দিব, মাইনাস বিসি। ভেরিয়েবল কস্ট দেখো, ডিপার্টমেন্ট এক্স 10,000 ইউনিট উৎপাদন করবে 140 টাকা করে, 14 লক্ষ। আর তার ফিক্সড কস্ট রয়েছে 3,500 টাকার, 3,500। তাহলে মোট হলো 14,03,500। বিয়োগ করে যেটা পাবো এটিকে বলবো নেট ইনকাম অফ ডিপার্টমেন্ট এক্স। অতএব নেট ইনকাম অফ ডিপার্টমেন্ট এক্স, এক্স এর নেট ইনকামের পরিমাণ দাঁড়াবে, বিয়োগ করে দিল 6,76,500। এবার আমরা ওয়াই ডিপার্টমেন্টের তথ্য নিয়ে কাজ করব। ডিপার্টমেন্ট ওয়াই,
ওয়াই ডিপার্টমেন্ট প্রথমে সেলস করবে, ও 2000 ইউনিট রিসিভ করেছিল, 2000 ইউনিটই বিক্রি করবে 370 টাকা করে। তাহলে ওয়াই ডিপার্টমেন্টের সেলিং প্রাইস হলো 7,40,000 টাকা। এখান থেকে খরচ আমরা বিয়োগ করব। দেখো সর্বপ্রথম ওয়াই ডিপার্টমেন্ট এক্স ডিপার্টমেন্ট থেকে প্রোডাক্টটা ট্রান্সফার করে এনেছে, তো ওয়াই এক্স থেকে ট্রান্সফার করে এনেছে 2,80,000 টাকা কস্টে, তাই এটা লিখবা ট্রান্সফার কস্ট অফ ডিপার্টমেন্ট এক্স। দেখো এই যে এখানে ডিপার্টমেন্ট ওয়াই তে ট্রান্সফার করেছিল 2,80,000 টাকা, এটি আসবে। এরপরে ডিপার্টমেন্ট ওয়াই এর কিছু ভেরিয়েবল কস্ট রয়েছে, 2000 ইউনিট, এখানে 94 টাকা করে আমার ভেরিয়েবল কস্টে আসে 1,88,000। এরপর ডিপার্টমেন্ট ওয়াই এর একটি ফিক্সড কস্ট রয়েছে, ফিক্সড কস্ট। দেখো ডিপার্টমেন্ট ওয়াই এর ফিক্সড কস্ট হলো 4,200 টাকা। আমরা যদি টোটালটা করে দিই তাহলে টোটাল খরচ হলো 4,72,200। আমার নেট ইনকামটা দাঁড়াবে 2,67,800। 2,67,800 এটাকে বলবো ওয়াই ডিপার্টমেন্টের নেট ইনকাম। অতএব নেট ইনকাম অফ ডিপার্টমেন্ট ওয়াই। এবার এই প্রতিষ্ঠানে মানে এখনকার টোটাল ইনকামটা কত এটি আমরা বের করব। তাহলে বলো টোটাল ইনকাম দেখো ডিপার্টমেন্ট এক্স এর ইনকাম হলো 6,76,500, ডিপার্টমেন্ট ওয়াই এর ইনকাম 2,67,800। তাহলে টোটাল নেট ইনকাম দাঁড়াবে হলো 9,44,300। 9,44,300। দেখো আমরা একটা সিদ্ধান্তে মনে হয় পৌঁছে যেতে পেরেছি, যদি ইফ দ্য প্রোডাক্ট অফ ডিপার্টমেন্ট এক্স আর নট ট্রান্সফার, যদি আমি ট্রান্সফার না করি তাহলে আমার নেট ইনকাম 8,46,500। আর যদি ডিপার্টমেন্ট এক্স এর প্রোডাক্টটা ট্রান্সফার করি, এটা হলো ট্রান্সফার না করলে নেট ইনকাম, আর ট্রান্সফার করে দিলে আমার টোটাল নেট ইনকাম দাঁড়ালো 9,44,300। তার মানে আমি ট্রান্সফার করলে আমার প্রতিষ্ঠানের প্রফিট ম্যাক্সিমাম হয়, ট্রান্সফার না করলে প্রফিট এখানে কম হয়। তাহলে ট্রান্সফার যদি করি প্রফিট বেশি হয়, তার মানে আমরা ট্রান্সফার করি হলো ডিপার্টমেন্ট ওয়াইকে, তাই আমরা ডিপার্টমেন্ট ওয়াইকে এখানে সমর্থন করতে পারি। আমরা এখন একটা কমেন্টস লিখব যে ইফ দ্য প্রোডাক্ট অফ ডিপার্টমেন্ট এক্স, if the product of department X are transferred to department Y, the net income increased by টাকা। দেখো কত টাকা বাড়বে, আমি ট্রান্সফার করলে প্রফিট হয় 9,44,300, আর ট্রান্সফার না করলে প্রফিট হয় ওই যে প্রথমে স্টেটমেন্টে 8,46,500। তাহলে কত টাকা প্রফিট বাড়লো দেখো 97,800। 97,800 টাকা প্রফিট বাড়বে। তাহলে সিদ্ধান্ত নিতে পারি আমরা ডিপার্টমেন্ট ওয়াই কে সাপোর্ট করতে পারি। সো উই সাপোর্ট ডিপার্টমেন্ট ওয়াই, আমরা ডিপার্টমেন্ট ওয়াই কে
সাপোর্ট করে দিতে পারি। প্রিয় ছাত্রছাত্রীরা, আমার এই সমস্যাটি এখানেই করা শেষ হলো। অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটি সমস্যা আজকে তোমাদেরকে সমাধান করালাম। আমি তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ করব এই অঙ্কটি একাধিকবার প্র্যাকটিস করার জন্য, তাহলে তোমাদের জন্য অনেক উপকার হবে। সবাই নিরাপদে থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।